আসসালামু আলাইকুম। ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্বে আমরা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ের যে অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নসমূহ রয়েছে সেগুলোর মধ্যে থেকে একটি পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো দেখি আমাদের এই পর্বে কী কী প্রশ্ন থাকছে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার কীভাবে সমাধান করা যায়। ওকে, সো আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, সঞ্চালনশীল ইলেকট্রন বলতে কী বুঝো? সঞ্চালনশীল ইলেকট্রন বলতে কী বোঝানো হয়? তো আমরা চলো দেখি এর একটু এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করি। আচ্ছা, সো এই চিত্রটা কিন্তু আমাদের বইয়ের চিত্র থেকে নেওয়া হয়েছে। আমরা জানি যে ধাতুসমূহের সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক এক্সট্রা ইলেকট্রন থাকে বহিস্থ স্তরে, যে ইলেকট্রনগুলোর সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বন্ধনটা অনেক দুর্বলভাবে থাকে। এজন্য ধাতুসমূহ তারা তাদের সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো সেগুলো খুব সহজেই ত্যাগ করে দেয় বা ত্যাগ করতে পারে। তো আমরা যদি উদাহরণ দিই তাহলে আমরা বলতে পারি যে ধরো সোডিয়াম পরমাণু তার বহিস্থ স্তরে ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কিসে পরিণত হয় বলতো? সোডিয়াম প্লাস বা ক্যাটায়নে পরিণত হয়। তাহলে এখানে এই যে সোডিয়াম পরমাণু তার বহিস্থ স্তরের ইলেকট্রন ত্যাগ করে দিয়ে যে ক্যাটায়নে পরিণত হলো, এই যে এক্সট্রা ইলেকট্রন যেটা সে ত্যাগ করেছে, এক্সট্রা বলতে তার বহিস্থ স্তরে যে ইলেকট্রনটা যেটা সোডিয়াম পরমাণু ত্যাগ করেছে, এই ইলেকট্রনটা মূলত ঘুরে বেড়াতে পারে কোন জায়গায়? সমগ্র সোডিয়াম খণ্ডের মধ্যে, সমস্ত সোডিয়াম খণ্ডের মধ্যে ঘুরে বেড়াতে পারে। তো আমরা উদাহরণস্বরূপ চিন্তা করতে পারি, ধরো এইখানে আমার সোডিয়াম পরমাণু আছে 15টা। ধরো আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে 15টা সোডিয়াম পরমাণু রয়েছে। এই 15টা সোডিয়াম পরমাণুর 15টাই কিন্তু ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হবে বা সোডিয়াম প্লাসে পরিণত হবে। তাহলে এই যে ইলেকট্রন ত্যাগ করে তারা যে সোডিয়াম প্লাসে পরিণত হলো, এদেরকে বলা হয় পারমাণবিক শ্বাস। তাহলে এইখানে দেখো, এই যে আমরা যে পজিটিভ চার্জ বিশিষ্ট যাদেরকেই দেখতে পাচ্ছি তারা সবাই হচ্ছে পারমাণবিক শ্বাস। এদের সবাইকে আমরা কি হিসেবে চিনবো? পারমাণবিক শ্বাস হিসেবে চিনবো। আর যেই ইলেকট্রনটা ত্যাগ করা হয়েছে, এই যে সোডিয়াম পরমাণুর বহিস্থ স্তরে যে ইলেকট্রনটা ত্যাগ করা হয়েছে, সেই ইলেকট্রনগুলো হচ্ছে এই যে আমরা যেগুলোকে মানে গোল দাগ দিয়ে মার্ক করেছি, সেই ইলেকট্রনগুলোকে আমরা এভাবে মার্ক করলাম। এখন এই ইলেকট্রনগুলো নট নেসেসারি যে এর কাছেই থাকতে হবে। ফর এক্সাম্পল ধরো এই সোডিয়াম আয়নের ত্যাগকৃত ইলেকট্রন হচ্ছে এই সোডিয়াম আয়নের ত্যাগকৃত ইলেকট্রন হচ্ছে এই সোডিয়াম আয়নের ত্যাগকৃত ইলেকট্রন হচ্ছে তাহলে এই ইলেকট্রনগুলো যে এই জায়গায় থাকতে হবে বা এই সোডিয়াম আয়নের কাছেই থাকতে হবে এমন কোনো কথা নাই। এই ইলেকট্রনটা সম্পূর্ণ যে সোডিয়াম খণ্ড, সম্পূর্ণ সোডিয়াম খণ্ড বলতে আমি এই টোটাল যেই লেয়ারটা, এই সম্পূর্ণ সোডিয়াম খণ্ডের মধ্যে সে মুভ করতে পারবে। অর্থাৎ এই ইলেকট্রনের পক্ষে চাইলে এখানে আসা সম্ভব, চাইলে এখানে যাওয়া সম্ভব, চাইলে এখানে, সমস্ত জায়গায়, অর্থাৎ এরা সব জায়গায় যেতে পারবে, সেই অপরচুনিটি বা সেই সুযোগ তাদের আছে। তাহলে এই যে ইলেকট্রনগুলো সব জায়গায় মুভ করতে পারতেছে, পুরা সোডিয়াম খণ্ডের মধ্যে সে চলাফেরা করতে পারতেছে, বিধায় এই ইলেকট্রনগুলোকে আমরা বলি সঞ্চারণশীল ইলেকট্রন। শুধুমাত্র এটা না, বাকি যতগুলো ইলেকট্রন আমরা এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি সবগুলোই আমার সঞ্চারণশীল ইলেকট্রন। এই সঞ্চারণশীল ইলেকট্রন খুবই গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রবাহের জন্য আর তাপ প্রবাহের জন্য। আমরা জানি যে ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, এবং এই সঞ্চারণশীল ইলেকট্রন দিয়েই কিন্তু তারা তাদের তাপ এবং বিদ্যুৎটা খুব সুন্দরভাবে পরিবহন করে। সো আমরা জাস্ট এখানে অ্যান্সার হিসেবে এইটুকু লিখে দিলেই আমাদের অ্যান্সারটুকু হয়ে যাবে। আচ্ছা, দেন আমরা যাচ্ছি নেক্সট প্রশ্ন। দেখো, আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলতেছে, কার্বন ডাইঅক্সাইড অণুতে মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রন উল্লেখ করো। তাহলে আমার ফার্স্টে কার্বন ডাইঅক্সাইড অণুর গঠনটা একটু দেখতে হবে। আমরা এইখানে দেখো, আমরা এখানে কার্বন ডাইঅক্সাইড অণুর গঠনটা আমরা দেখতে পাচ্ছি। তো এই কার্বন ডাইঅক্সাইড অণুর গঠনে মুক্ত জোড় কারা বলতো? সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে না, এদেরকে বলি আমরা মুক্ত জোড়। তো এখানে দেখো, কার্বনের কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, ঠিক আছে, বাট অক্সিজেনের এই এক জোড়া, এই এক জোড়া, দুই জোড়া, আর এখানেও এই এক জোড়া, এই এক জোড়া, দুই জোড়া। তাহলে উভয় অক্সিজেনের দুই জোড়া করে মোট 4 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। এবারে আসি বন্ধন জোড়ে। কার্বনের এই জায়গাতে দেখো মোট আমরা ইলেকট্রন দেখতে পাচ্ছি 4টা, 2টা ডট আর 2টা ক্রস। তাহলে এই যে 4টা ইলেকট্রন, তাহলে এই 4টা ইলেকট্রন মানে 2 জোড়া, তাহলে 2 জোড়াকে আমরা বন্ধন জোড় বলতে পারবো। আবার এখানেও দেখো আমরা 4টা ইলেকট্রন দেখতে পাচ্ছি, 2টা ডট, 2টা ক্রস, তাহলে এদেরকেও আমরা বন্ধন জোড় ইলেকট্রন দেখতে পারবো। তো যেহেতু আমাদেরকে প্রশ্নে কি বলা হয়েছে, আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে মুক্ত জোড় এবং বন্ধন জোড় দুইটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা ফাইনালি বলতে পারি কার্বন ডাইঅক্সাইড অণুতে মুক্ত জোড় 4 জোড়া, বন্ধন জোড়ও 4 জোড়া, উভয় কিন্তু 4 জোড়া করে। নেক্সট প্রশ্ন ফলো করো। নেক্সট প্রশ্নে কি বলেছে, মুক্ত জোড় ইলেকট্রন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। মুক্ত জোড় ইলেকট্রন বলতে বোঝায় যে বন্ধনের যে ইলেকট্রনগুলো আমাদের অংশগ্রহণ করে না, অর্থাৎ কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে না, এদেরকে বলি আমরা মুক্ত জোড়। তো আমরা অ্যামোনিয়ার যেই এক্সাম্পলটা দেওয়া হয়েছে, আমরা সেই এক্সাম্পলের সাথে আমরা এটা একটু দেখে ফেলি, এটা গঠনটা একটু দেখে ফেলি। এই যে দেখো অ্যামোনিয়ার মধ্যে দেখো নাইট্রোজেনের সর্ববহিস্থ স্তরের এই ইলেকট্রন দুইটি,
কোনো অংশগ্রহণ করছে, কোনো শেয়ারে সে আছে, সে শুধুমাত্র নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে আছে এইটুকুই, কোনো শেয়ার বা কোথাও কিন্তু সে নাই। তাহলে এই যে কোনো শেয়ার বা কোনো অংশে সে নাই, তাহলে আমরা এই নাইট্রোজেনকে কি বলতে পারবো? আমরা এই নাইট্রোজেনকে মানে নাইট্রোজেনের এই দুটি ইলেকট্রনকে আমরা বলতে পারবো মুক্ত জোড় ইলেকট্রন। আচ্ছা, আর বাকি যে তিনটে হাইড্রোজেনের সাথে শেয়ার হয়েছে তাদেরকে বলতে পারবো আমরা বন্ধন জোড় ইলেকট্রন। নেক্সট প্রশ্ন, আয়নিক বন্ধন বলতে কি বোঝায়? আমরা জানি যে ধাতু বা ধাতব পরমাণু যারা আছে তারা তাদের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনগুলো ত্যাগ করে, আর অধাতব পরমাণু সেই ইলেকট্রনগুলো গ্রহণ করে। এই যে ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠন হয় সেটাকে আমরা আয়নিক বন্ধন বলি। তো আয়নিক বন্ধন কিন্তু সবসময় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়, আর আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত যৌগকে আয়নিক যৌগ বলে। ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি আয়নিক যৌগ। আচ্ছা, ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগটি একটি আয়নিক যৌগ, ব্যাখ্যা করো। তাহলে আমাকে এটা এখানে প্রমাণ করতে হবে যে এখানে একটা ধাতু এবং একটি অধাতু রয়েছে। তো দেখো, ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার সেই ধাতু। কেন? কারণ ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? ম্যাগনেসিয়াম 2 প্লাসে পরিণত হয়। ম্যাগনেসিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2 প্লাসে পরিণত হয়। আর অক্সিজেন, খেয়াল করো, অক্সিজেন সেই দুইটি ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়? অক্সিজেন 2 মাইনাসে পরিণত হয়। তাহলে এখানে কি ইলেকট্রন আদান প্রদান হচ্ছে না? ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করতেছে, অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করতেছে। তো এই যে ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হলো ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে আমরা সেই ম্যাগনেসিয়াম অক্সাইডকে বলতে পারবো কি একটি আয়নিক যৌগ। আচ্ছা, ম্যাগনেসিয়াম আয়নিক যৌগ গঠন করে কেন? আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল ম্যাগনেসিয়াম একটি ধাতু। তো ধাতুরা আয়নিক যৌগ গঠন করতে পারে, কেননা ধাতুদের কাজ কি? ইলেকট্রন ত্যাগ করা। আর আয়নিক বন্ধন সবসময় ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ উভয়ের মাধ্যমে হয়। সো ম্যাগনেসিয়ামের কাজই হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, এবং আয়নিক যৌগে যেহেতু ইলেকট্রন ত্যাগের প্রয়োজন হয়, এই জন্য ম্যাগনেসিয়াম আয়নিক যৌগ গঠন করতে পারে। সো আমাকে এরকম জাস্ট ব্যাখ্যা দিতে হবে যে ম্যাগনেসিয়াম নিয়নের কাঠামো পাওয়ার জন্য দুইটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2 প্লাসে পরিণত হয়। তো যেহেতু ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করতেছে, ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2 প্লাসে পরিণত হতে পারতেছে, তাহলে ম্যাগনেসিয়াম কি যৌগ একটি মানে ম্যাগনেসিয়াম কি যৌগ গঠন করতে পারে? ম্যাগনেসিয়াম আয়নিক যৌগ গঠন করতে পারে। সেই ব্যাখ্যাগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। সো আশা করতেছি সেগুলো দেখতে তোমরা বুঝতে পারবা, যদি আমার মূল কথাটা বুঝতে পারো। সোডিয়াম সমযোজী যৌগ গঠন করে না কেন? আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন যে সোডিয়াম কেন সমযোজী যৌগ গঠন করে না। প্রথম কথা হচ্ছে সমযোজী যৌগ যারাই গঠন করে তারা হচ্ছে অধাতু। সোডিয়াম অধাতু না। সোডিয়ামের সর্ববহিস্থ স্তরে একটা ইলেকট্রন রয়েছে, যে ইলেকট্রনটা সে যদি শেয়ারও করে তাতেও সে কোনো নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে পারবে না। আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, দেখো সোডিয়াম ইলেকট্রন বিন্যাস দেখলে কি দেখা যায়? যে সোডিয়ামের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা রয়েছে একটা। এখন সোডিয়াম এই একটা ইলেকট্রন যদি শেয়ারও করে তাতেও তার সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন হয়ে যাবে দুইটা। তাহলে আমাদের তো 12 বা 14 এরকম টাইপের কোনো নিষ্ক্রিয় মৌল নাই। তাহলে আমরা সোডিয়ামকে কখনোই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই সমযোজী বন্ধন গঠন করাতে পারবো না। সে যেটা করতে পারবে, ইলেকট্রন ত্যাগ করতে পারবে 11, সেখান থেকে 1 ইলেকট্রন বাদ দিয়ে 10 হতে পারবে, নিষ্ক্রিয় মৌল নিয়নের কাঠামো পেতে পারবে। তাই সোডিয়াম অলওয়েজ আয়নিক যৌগ গঠন করবে, কখনোই সমযোজী যৌগ গঠন করবে না। তো এই যে দেখো, এই আমি যে কথাগুলো বললাম সেগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস পরিণত হয়, এতে করে সে আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ গঠন করতে পারে, কিন্তু কখনোই সমযোজী বন্ধন গঠন করতে পারবে না। আচ্ছা, CCl4 প্রশ্নটা কি ছিল? CCl4 এর মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা হিসাব করো। আচ্ছা, এখানে আমাদের যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু ভিতরের কক্ষপথগুলো দেওয়া হয়নি, আমি জাস্ট তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিই যে কার্বন প্রথম কক্ষপথ, ক্লোরিনের 3টা কক্ষপথ, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, প্রত্যেকটা ক্লোরিনের কিন্তু 3টা করে কক্ষপথ হবে, এই যে। আচ্ছা, নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে যে কার্বনের সর্ববহিস্থ কক্ষপথে 4টা ইলেকট্রন রয়েছে, এবং যেই 4টাকে আমরা ক্রস দ্বারা দেখালাম, এবং ক্লোরিনের সর্ববহিস্থ স্তরে 7টি ইলেকট্রন রয়েছে, যার 7 নম্বর যে বিজোড় ইলেকট্রন, সেই বিজোড় ইলেকট্রন ক্লোরিনের সাথে শেয়ারে অংশগ্রহণ করে ক্লোরিন অষ্টক পূর্ণ করেছে, কার্বন অষ্টক পূর্ণ করেছে। আমাকে প্রশ্ন বলা হয়েছে যে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা হিসাব করো। সো কার্বনের এই যে CCl4 এই যৌগের মধ্যে কার্বনের কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, দেখো সবগুলাই বন্ধন জোড়, সব জোড়াই বন্ধন জোড়। তাহলে মুক্ত জোড় কারা কারা হতে পারে? এখানে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। তাহলে এই যে আমরা প্রত্যেকটা ক্লোরিন পরমাণু 3 জোড়া করে মুক্ত জোড় পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এই যে আমরা 12 জোড় মুক্ত জোড় পাচ্ছি, তাহলে বলা যায় CCl4 যৌগে মোট মুক্ত জোড় ইলেকট্রনের পরিমাণ বা মুক্ত জোড়ের পরিমাণ 12 জোড়া। ওকে ফাইন, তাহলে আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। CCl4 এর মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা আমরা হিসাব করে ফেললাম। আচ্ছা, যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। আচ্ছা, পানির অণুতে কোন ধরনের বন্ধন বিদ্যমান? পানির অণুতে অবশ্যই সমযোজী বন্ধন বিদ্যমান। এখানে ইলেকট্রন শেয়ার হয়, ইলেকট্রন শেয়ার হওয়ার মাধ্যমে পানি
গঠিত হয়। সো যদি আমরা এখান থেকে ডায়াগ্রামটা দেখি, পানির ডায়াগ্রাম কি আমরা এঁকেছি? আচ্ছা, পানির ডায়াগ্রামটা আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। দেখো, তো ফার্স্ট অফ অল পানির মধ্যে এরকম থাকে অক্সিজেন পরমাণু থাকে। অক্সিজেন পরমাণু সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন থাকে মোট 6টা। তো সে কি করতে পারে? হাইড্রোজেনের সাথে ইলেকট্রন এভাবে শেয়ারে অংশগ্রহণ করতে পারে। তাহলে এই যে পানির অণুর মধ্যে যে ইলেকট্রন শেয়ার হচ্ছে, আর আমরা জানি ইলেকট্রন শেয়ার যে বন্ধনের মাধ্যমে হয় সেই বন্ধনকে কি বলা হয়? সেই বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন। তো পানির মধ্যে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি তৈরি করেছে? H2O তৈরি করেছে। যেহেতু এখানে H2O তৈরি হয়েছে, তাহলে পানিকে আমরা কি বলতে পারবো? পানিকে আমরা সমযোজী যৌগ বা সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগ বলতে পারবো। আশা করতেছি তোমরা এটুকু ক্লিয়ার হয়েছ। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, O2 তে কোন ধরনের বন্ধন বিদ্যমান? মানে অক্সিজেনে কোন ধরনের বন্ধন বিদ্যমান? O2 তে কোন ধরনের বন্ধন বিদ্যমান? তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে O2 তে সমযোজী বন্ধন বিদ্যমান, কেননা এখানে ইলেকট্রন শেয়ার হয়। তো ইলেকট্রন কিভাবে শেয়ার হয় সেটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো, আমরা নর্মালি যদি অক্সিজেনের ডায়াগ্রামটা আঁকি তাহলে কি হচ্ছে? ধরো এই একটা অক্সিজেন, প্রথম লেয়ারে 2টা আর দ্বিতীয় লেয়ারে হচ্ছে 6টা। সো 2, 4, 6, প্রথম লেয়ারে 2টা। এর সাথে আমরা যুক্ত করতেছি অ্যানাদার অক্সিজেন প্লাস অ্যানাদার অক্সিজেন 2, 4, 6। তাহলে এদেরকে এখন মিলাবো। এদেরকে মিলালে আমরা কি পাই? আমরা ফার্স্টে এই অক্সিজেনটা আঁকি। ইলেকট্রন দাও 2, 4 আর ভিতরের স্তরে আমরা দিচ্ছি 2টা। আর যদি আমরা অ্যানাদার অক্সিজেনকে আঁকি তাহলে কি হচ্ছে দেখো, এই যে এরকম হচ্ছে। তো 2, 4, এই দেখো 2, আর এখানে আমি আরো 2টি ইলেকট্রন দিয়ে দিচ্ছি, এই দেখো 2। তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এরা কিন্তু এদের অষ্টক পূর্ণ করতে পেরেছে। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এরা অষ্টক পূর্ণ করতে পেরেছে। তাই আমরা বলতে পারি যে পানির অণুর যে গঠন, সেই অক্সিজেন অণুর যে গঠন, এই অক্সিজেন অণুর গঠন O2 সেটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়। এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয় বিধায় এটা কি যৌগ? এটা সমযোজী যৌগ। সো O2 তে কোন ধরনের বিদ্যমান? আচ্ছা, বন্ধন হোক বা যৌগ হোক, এখানে সমযোজী হবে। অ্যান্সারটাই আমরা সমযোজী বলতে পারবো। আচ্ছা, বন্ধনজোড় ইলেকট্রন বলতে কি বোঝায়? বন্ধনে যারা অংশগ্রহণ করে এদেরকে বলি আমরা বন্ধন জোড়। যারা বন্ধনে অংশগ্রহণ করে এদেরকে বলি আমরা বন্ধন জোড়। যেরকম যদি আমরা HCl এর খেয়াল করো, HCl অণুর কথা চিন্তা করি, একটি হাইড্রোজেন পরমাণু এবং একটি ক্লোরিন পরমাণু মিলে গঠিত হয়। তাহলে এই জায়গাতে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কত হতে পারে? হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখাই তাহলে এরকম কি হচ্ছে দেখো, 1s1। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস 1s1। আচ্ছা, তাহলে এই যে 1s1 আমরা গঠন করলাম, যদি এটার একটু ডায়াগ্রাম দেখিয়ে দেই তাহলে জিনিসটা আরো আমাদের কাছে স্পষ্ট মনে হয়ে যাবে। আমাদের প্রশ্ন ছিল বন্ধনজোড় ইলেকট্রন বলতে কি বোঝায়। সো আমরা HCl এর বন্ধনজোড়টা যদি দেখাই, দেখো এই হচ্ছে হাইড্রোজেন পরমাণু, আর এর সাথে আমরা নিচ্ছি ক্লোরিন পরমাণুকে। এই যে ক্লোরিন পরমাণু, সো ক্লোরিন পরমাণু থাকে 7টা, 2, 4, 6, 7। আর হাইড্রোজেন পরমাণু থাকে কয়টা? হাইড্রোজেন পরমাণু থাকে হচ্ছে একটা। তাহলে বন্ধনজোড় কাকে বলে? সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে না। দেখো এই যে এই 2টা, এই 2টা, এই 2টা। তাহলে এরা কি বন্ধনে অংশগ্রহণ করেছে? এরা কিন্তু বন্ধনে অংশগ্রহণ করে নাই। তাহলে এদেরকে আমরা কি বলবো? এই যে 6টা ইলেকট্রন বা 3 জোড় ইলেকট্রন, এদেরকে বলবো আমরা বন্ধনজোড় ইলেকট্রন। তাহলে বন্ধনজোড় ইলেকট্রন বলতে বোঝায় যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে না, তাদেরকে আমরা বন্ধনজোড় ইলেকট্রন বলতে পারি। ওকে, নেক্সট প্রশ্ন, সালফার ডাইঅক্সাইড অণুর মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন নির্ণয় করো। মুক্তজোড় এবং বন্ধনজোড় ইলেকট্রন নির্ণয় করো। তো আমি যাচ্ছি দেখি সালফার ডাইঅক্সাইডের। তাহলে দেখো এখানে সালফার ডাইঅক্সাইডের কাঠামোটা দেখানো হয়েছে। তো সালফারের সর্ববহিস্থ স্তরে মোট ইলেকট্রন রয়েছে 10টা। এখানে 4টা, এখানে 4টা, এখানে 2টা, 10টা। আর এগুলো হচ্ছে শেয়ার হয়েছে 2টা করে ইলেকট্রন সালফারও শেয়ার করেছে, অক্সিজেনও শেয়ার করেছে। আবার এখানেও 2টা করে ইলেকট্রন সালফারও শেয়ার করেছে, অক্সিজেনও শেয়ার করেছে। তো আমাকে এখানে মুক্তজোড় এবং বন্ধনজোড় হিসাব করতে বলা হয়েছে। তো ফার্স্টে আসো আমরা মুক্তজোড়টাই হিসাব করি। মুক্তজোড় কারা কারা আছে? অক্সিজেনের সর্ববহিস্থ স্তরে কক্ষপথে আছে 1 জোড়া, 2 জোড়া, আবার এখানেও আছে 1 জোড়া, 2 জোড়া। তাহলে মোট কয় জোড়া হলো? 2, 2, 4 জোড়া। আর সালফারের নিজস্ব বা সালফারের সর্বশেষ কক্ষপথে আছে 1 জোড়া। তাহলে মোট কয় জোড়া হয়? মুক্তজোড় হচ্ছে 2 + 1 + 2। তাহলে মোট কত জোড়া হচ্ছে?
5 জোড়া, আর বন্ধন জোড় কত জোড়া হবে? এখানে আছে 4টা বা 2 জোড়া, এখানে আছে 4টা বা 2 জোড়া। সো বন্ধন জোড় আমরা এরকম লিখি 2 + 2 = 4 জোড়া। এখানে কিন্তু আমরা জোড়াই হিসাব করেছি, মুক্ত জোড় মানে আমরা দুইটাকে একটা হিসাব করে আমরা অ্যান্সারটা বলতেছি। তাহলে সালফার ডাইঅক্সাইড যৌগে মুক্ত জোড় মোট 5 জোড়া আর বন্ধন জোড় মোট 4 জোড়া। সো আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। দেখো আমাদেরকে এখানে কিন্তু ডায়াগ্রামে এটাই বলা হচ্ছে যে মুক্ত জোড় 4 জোড়া এবং বন্ধন জোড় আমরা যেটা বলতেছিলাম যে মুক্ত জোড় মোট 5 জোড়া আর বন্ধন জোড় মোট 4 জোড়া। আচ্ছা, ওকে, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো পানি একটি পোলার অণু, ব্যাখ্যা করো। আচ্ছা, পোলার অণু কাকে বলে বলো তো? যে যদি কোনো যৌগের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, পরমাণু সমূহের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি খুব বেশি হয়, সেই যৌগকে আমরা পোলার যৌগ হিসেবে চিহ্নিত করতে পারি। পানিকে পোলার যৌগ বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে পানিকে কেন পোলার যৌগ বলা হয়? পানিকে কেন পোলার যৌগ বলা হয়? অ্যান্সারটা দেখো, পানি H2O। এখন পানি তো সমযোজী বন্ধন, আমরা অলরেডি এর আগেও ব্যাখ্যা করেছি যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এটা গঠন হয়। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5 আর হাইড্রোজেনের মান কত? হাইড্রোজেনের মান 2.1। তো ডিফারেন্স কত বলো তো? ডিফারেন্স হচ্ছে 1.4। ঠিক আছে, এই যে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য 1.4। তাহলে আমাদের একটা সূত্র আছে এরকম যে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য ডেল EN দ্বারা এটাকে প্রকাশ করা হয়। তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যদি 0.5 থেকে বড় হয় আর 1.7 থেকে যদি ছোট হয়, আমরা সেই যৌগকে পোলার যৌগ বলতে পারবো। এই যে শর্ত, এই শর্ত তারাই মানবে যারা পোলার যৌগ হবে। যাদেরকে আমি পোলার যৌগ বলবো তারা সবাই এই শর্ত ফিল আপ করবে যে এদের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য 0 থেকে বড় হবে, সরি 0 না, এটা আসলে 0.5 হবে। এই যে 0.5 থেকে বড় আর 1.7 থেকে ছোট হলে তখন তাদেরকে বলবো আমরা পোলার যৌগ। যেহেতু এই শর্তটা ফিল আপ করতেছে 0.5 থেকে বড় আর 1.7 থেকে ছোট, তাই আমরা এদেরকে কি যৌগ বলতে পারবো? পানিকে পোলার যৌগ বলতে পারবো। পোলার যৌগ হওয়াতে যেটা হয় যে এই যে পানির অণু, দেখো পানির অণু কি করতে পারে? এই যে শেয়ারকৃত ইলেকট্রন, এখানে যে ইলেকট্রন শেয়ার হয়, শেয়ারকৃত ইলেকট্রনকে সে নিজের দিকে আকৃষ্ট করে। এখানে যে শেয়ারকৃত ইলেকট্রনকে সে কি করতে পারে? নিজের দিকে আকৃষ্ট করতে পারে। ফলে অক্সিজেন হয় 2 ডেল্টা মাইনাস আর হাইড্রোজেন হয় ডেল্টা প্লাস, হাইড্রোজেন হয় ডেল্টা প্লাস। ইলেকট্রন শেয়ারের ফলে অক্সিজেন হয় 2 ডেল্টা মাইনাস আর হাইড্রোজেন হয় কি? ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস। তাইলে এই যে আমরা যে পজিটিভ নেগেটিভ প্রান্ত সৃষ্টি করতে পেরেছি, বিধায় পানি একটি পোলার অণু। আচ্ছা ফাইন, তাহলে আমরা এটুকু বুঝতে পেরেছি। ইথানল একটি পোলার যৌগ, ব্যাখ্যা করো। খেয়াল করো, ইথানলের মধ্যে OH মূলক রয়েছে। আমরা জানি যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি, 3.5। ঠিক আছে, তাহলে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন দুটি সমযোজী বন্ধন, কিন্তু অক্সিজেন পরমাণুর অধিক তড়িৎ ঋণাত্মক মৌল হওয়ায় উভয় বন্ধনের ইলেকট্রন অক্সিজেনের দিকে সরে আসে। ফলে কার্বন ও হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক চার্জ এবং অক্সিজেনের উপর সমপরিমাণ ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, অর্থাৎ ডাইপোল সৃষ্টি হয়। এই কারণে ইথানল একটি পোলার যৌগ। আচ্ছা, এটাকে যদি আমরা দেখিয়ে দেই তাহলে খেয়াল করো এটা চেহারাটা কীরকম হতে পারে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এখানে ধরো শেয়ারকৃত ইলেকট্রন হচ্ছে এই যে শেয়ারকৃত ইলেকট্রন হচ্ছে আমরা অক্সিজেনের ইলেকট্রনটাকে, আচ্ছা এভাবে দেখাই, আমরা অক্সিজেনের ইলেকট্রনটাকে ডট দিয়ে দেখালাম আর কার্বন আর হাইড্রোজেনকে ক্রস দিয়ে দেখালাম। তাহলে এদের মান কত? কার্বনের মান 2.5, অক্সিজেনের মান 3.5, হাইড্রোজেনের মান 2.1। তাহলে খেয়াল করো এই নিচের মানগুলা তড়িৎ ঋণাত্মকতার মান, নিচের মানগুলোকে আমরা তড়িৎ ঋণাত্মকতার মান বলতে পারি। তাহলে এই তড়িৎ ঋণাত্মকতার মান কার্বন থেকে বেশি কার? অক্সিজেনের। আবার হাইড্রোজেন থেকেও বেশি কার? অক্সিজেনের। ফলে এই যে শেয়ারকৃত ইলেকট্রন, দেখো শেয়ারকৃত ইলেকট্রন যাচ্ছে কোথায়? অক্সিজেনের দিকে। এই শেয়ারকৃত ইলেকট্রন যাচ্ছে কোথায়? অক্সিজেনের দিকে। ফলে অক্সিজেন 2 ডেল্টা মাইনাস আর এই প্রান্ত একটা পজিটিভ প্রান্ত, এই প্রান্ত একটা পজিটিভ প্রান্ত, ডাইপোল অণু তৈরি করবে, এরকম দুটো প্রান্ত সৃষ্টি করবে আমাদের, যার ফলে আমরা এই ইথানলকে একটি পোলার যৌগ বলতে পারবো। এখানে আসলে অক্সিজেন প্রান্ত অধিক তড়িৎ ঋণাত্মক এবং অধিক তড়িৎ ঋণাত্মক হওয়াতে সেই বন্ধনের ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে, বিধায় এখানে পোলারিটি সৃষ্টি হয়। আচ্ছা, সো আমাদের এটা হয়ে গেল। আমরা যাচ্ছি নেক্সট প্রশ্ন। দেখো HCl পোলার যৌগ একটি। HCl একটি পোলার যৌগ কেন? একটু আগে আমরা যেরকমভাবে পানির অণুটি ব্যাখ্যা করেছি, এবার HCl কেও আমরা আসলে ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো HCl
তো ফার্স্ট অফ অল HCl একটা সমযোজী যৌগ, এখানে ক্লোরিনের তড়িৎচুম্বকতার মান হচ্ছে 3 আর হাইড্রোজেনের 2.1, তাহলে ডিফারেন্স কত বলো তো 0.9। তাহলে আমাদের ওই যে শর্তটা ছিল যে 0.5 থেকে ডেল EN বড় হবে, 0.5 থেকে ডেল EN বড় হবে, আর 1.7 থেকে যদি ছোট হয় বা সমান হয় তখন তাদেরকে আমরা পোলার বলবো। তাহলে এই যে মানটা আমরা পেয়েছি ডেল EN এর মান যেটা পেয়েছি সেই মানটা কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়তেছে, তাহলে আমাদের HCl একটি পোলার যৌগ হবে। এবার HCl এর মধ্যে যে ইলেকট্রন শেয়ার হয়েছে, যে হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন শেয়ার করেছে, ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন শেয়ার করেছে, এই শেয়ারকৃত ইলেকট্রন খেয়াল করো, এই শেয়ারকৃত ইলেকট্রন উভয় ক্লোরিন পরমাণুর দিকে সরে যাবে। কেন সরবে? কারণ ক্লোরিন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, ফলে Cl আংশিক ঋণাত্মক আর হাইড্রোজেন আংশিক ধনাত্মক মানে প্রান্তে পরিণত হবে। তা অতএব আমরা বলতে পারি যে এই যে Clটাকে আমরা ঋণাত্মক বললাম, হাইড্রোজেনটাকে আমরা ধনাত্মক বললাম, এর কারণে আমরা এই Clকে একটি পোলার অণু বলতে পারবো। ফাইন, তাহলে আমরা আশা করি অ্যান্সারটুকু বুঝতে পেরেছি। নেক্সট প্রশ্ন দেখো, এখানে ওই কথাগুলোই বলা হয়েছে যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক সৃষ্টি হয়। HCF একটি পোলার যৌগ ব্যাখ্যা করো, হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার যৌগ ব্যাখ্যা করো। ফাইন, তাহলে আমরা এটার অ্যান্সার এভাবে দেখাতে পারি। দেখো HF, তাহলে আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান কত? তড়িৎ ঋণাত্মকতার মান ফ্লোরিনের ভ্যালু সব থেকে বড় 4 আর হাইড্রোজেনের ভ্যালু 2.1, তাহলে ডিফারেন্স কত বলো তো? ডিফারেন্স হচ্ছে 1.9, ডেল EN এর মান 1.9। তাহলে আমাদের আরেকটা শর্ত আছে, যদি এরকম হয় যে ডেল EN এর মান যদি 1.7 থেকে বড় হয় তাহলে সেটাকে বলা হয় সর্বাধিক পোলার। তাহলে HF একটা পোলারই না, এটা পোলারিটির মধ্যে সব থেকে আগানো যৌগ, সর্বাধিক পোলার যৌগ। ফলে আমরা এই যে HF যৌগ যে নিব, HF যৌগের শেয়ারকৃত ইলেকট্রন কোন দিকে আকৃষ্ট হবে? ফ্লোরিনের দিকে আকৃষ্ট হবে। ফলে ফ্লোরিন ডেল্টা মাইনাস আর হাইড্রোজেন আংশিক ধনাত্মক বা ডেল্টা প্লাসে পরিণত হবে। তাহলে এই যে ফ্লোরিন মাইনাস হয়ে গেল, হাইড্রোজেন ধনাত্মক হয়ে গেল, যার কারণে আমরা এই যৌগকে কি বলতে পারবো? একটি পোলার যৌগ বলতে পারবো। যেই ব্যাখ্যাটুকুই কিন্তু আমাদের আসলে এখানে বলা হয়েছে বা এখানে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, তো তাইলে আমাদের এই পর্বের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমরা সমাধান করে ফেললাম। আমি কিন্তু সবগুলো ডায়াগ্রাম এঁকে বুঝিয়েছি তোমাদেরকে। এক্সামে চাইলে তোমরা এই ডায়াগ্রামগুলো যদি আঁকার সময় থাকে এঁকে দিবা, তাহলে এটা আরও ভালো হবে অ্যান্সার, 2-2 পাওয়ার মতো অ্যান্সার হবে আর কি। আর ডায়াগ্রাম না এঁকেও যদি খুব সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে দিতে পারো তাতেও অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তো আমি আশা করতেছি তোমরা এই অংশটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো এই পর্বটি আমি এখানে শেষ করতেছি। আমাদের পঞ্চম অধ্যায়ের কিন্তু আরও পর্ব রয়েছে, সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।